গুড মর্নিং বন্ধুরা, তোমরা দেখছো সিটিভিএন এডুকেশন অনলাইন। ঘড়ির কাটায় ঠিক 9:40, আর 9:40 মানেই তোমরা জানো সিটিভিএনের বিশেষ উদ্যোগ। প্রতিদিন আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন বিভিন্ন বিষয়ের শিক্ষকরা এবং তারা তোমাদের কিছুক্ষণ ক্লাস নেন। তো আজকে আমাদের সঙ্গে যিনি উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষক শুভদীপ গাঙ্গুলি স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। নমস্কার। তো স্যার, আজকে তোমাদের যে বিষয়ে ক্লাস নেবেন সেটি হচ্ছে দ্বাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস 12-এর ভূগোল। ক্লাস শুরু করার আগে তোমাদের কিছু কথা বলতে চাই বন্ধুরা। তোমরা সকলেই এখন গৃহবন্দী জীবন কাটাচ্ছ, বিশেষ করে যারা পড়ুয়া আছো অর্থাৎ যারা স্কুল কলেজে পড়াশোনা করছো, তাদের কাছে এই জীবনটা বড্ড কষ্টকর। কারণ তোমরা স্কুল কলেজে যেতে পারছো না, স্কুলের পরিবেশটা পাচ্ছ না, কলেজের পরিবেশটা পাচ্ছ না, পড়াশোনা থেকে স্কুলের ক্লাস থেকে বা কলেজের ক্লাস থেকে তোমরা বঞ্চিত হচ্ছ। কিন্তু সেই ক্লাসটাকেই, স্কুলের বা কলেজের ক্লাসটাকেই ফিরিয়ে আনার জন্য আমরা এই বিশেষ উদ্যোগ নিয়েছি। প্রতিদিন সকাল 9:40-এ সিটিভিএনের এডুকেশন অনলাইন। স্যার, প্রথমে আপনার কাছে যে বিষয়টা জেনে নেব সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা এই মুহূর্তে গৃহবন্দী জীবন কাটাচ্ছে, তারা স্কুল কলেজের ক্লাস থেকে বঞ্চিত। এই টাইমটাকে তারা কিভাবে কাজে লাগাবে? দেখুন, প্রথমেই বলতে হবে যে সবার আগে তাদেরকে সাবধান থাকতে হবে। একদম। কারণ যে অতিমারির পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সরকারি উদ্যোগে যদিও টিকাকরণ কর্মসূচি চলছে, তবুও যতক্ষণ না সমস্ত ছাত্রছাত্রীর টিকার আওতাভুক্ত হচ্ছে ততক্ষণ তো সম্পূর্ণভাবে সাবধান থাকতে হবে। আর দ্বিতীয়ত, এই পরিস্থিতির জন্য দুর্ভাগ্যবশত হয়তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা সিবিএসই, আইসিএসই বোর্ডের পরীক্ষাগুলো ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু তার মানে এটা নয় যে তাদের ভবিষ্যৎ প্রজন্মের মূলত কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকটা হচ্ছে তোমাদের জীবনের প্রস্তুতির প্রথম চৌকাঠ। একদম। তো তোমাদের প্রথম চৌকাঠে একটা হোঁচট লেগেছে বলে তোমরা কখনো পরবর্তী ঘরে ঢুকবে না, সেটা যেমন হতে পারে না, ঠিক সেভাবেই যে সমস্ত জায়গাগুলো এরকম থাকে যে প্রথম বোর্ড এক্সামের ক্ষেত্রে বা প্রথম একটা বড় পরীক্ষা দেওয়ার আগে হয়তো কিছু জায়গায় প্রস্তুতি একটু নড়চড় হয়ে থাকে। তো বেশ দুর্ভাগ্যবশতই হয়তো তোমরা ফেস করতে পারলে না যে প্রথম বোর্ড এক্সামের অভিজ্ঞতাটা কীরকম, কিন্তু তোমরা নিজেরা কিন্তু বুঝতে পেরে গেছো এর মধ্যে যে বোর্ড এক্সাম দিতে হলে আমার মধ্যে কী কী খামতি থাকতো। কারণ এটা কখনোই সম্ভব নয় যে 100% প্রস্তুতি সম্পূর্ণভাবে কোনো স্টুডেন্টের থাকে। সেই কারণেই পরবর্তী যে পরীক্ষাগুলো হবে সেগুলোর জন্য এখন থেকে আগাম প্রস্তুতি নিতে শুরু করো, যাতে ভবিষ্যতে এবারের পরীক্ষায় হয়তো তোমার মনের মতো পার্সেন্টেজ এলো না, তো তাতে ভবিষ্যতে যে সমস্ত পরীক্ষাগুলোয় তোমরা বসবে সেই পরীক্ষাগুলোয় যেন যে পার্সেন্টেজটা তোমাদের পাওয়া উচিত ছিল তার থেকে যেন আরও ভালো প্রস্তুতিটা থাকে। এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা, অবসরের পর যখন স্কুল বা কলেজ খুলবে, যেটা সবথেকে বেশি আমাদের সমস্যায় পড়তে হবে ছাত্রবন্ধুদের, তো সেটা হচ্ছে তাদের হাতের লেখার গতি কিন্তু ভীষণ কমে যাবে, যেহেতু অনেক দিন ধরে তারা কোনো পরীক্ষা দিচ্ছে না বা সময়ের মধ্যে তাদের শেষ করতে হচ্ছে না কোনো জিনিস। তো সেই হিসেবে যে বিভিন্ন জিনিস তোমাদের যে টেস্ট পেপার, যারা ক্লাস 12-এ উঠেছো নতুন বা ক্লাস 10 থেকে যারা 11-এ উঠবে, তারা কিন্তু যেটা পড়ছো সেটা সঙ্গে সঙ্গে লেখার অভ্যেস করো। যেটাই পড়ছো সেটার কিছু প্রশ্ন তৈরি করে সময়ের মধ্যে, যে একটা 5 নম্বরের প্রশ্ন আমি ম্যাক্সিমাম তার জন্য 15 মিনিট সময় দিতে পারি। তো যেহেতু দীর্ঘদিন তোমাদের লেখার কোনো সংস্পর্শের মধ্যে তোমরা নেই, হতেই পারে যে 15 মিনিটে শেষ করতে পারলে না, হয়তো প্রথম লেখাটা শেষ করতে 17 মিনিট লাগলো, কিন্তু 15 মিনিটের মধ্যে স্টপ করে দাও। ওখানে শেষ করাটা বড় কথা নয়, ওখানে আমি সময়ের মধ্যে কতখানি প্রস্তুত হতে পারছি সেটাই আসল কথা। আর নিজের আনুষঙ্গিক যে সমস্ত দিক, যারা ক্লাস 12টা মানে পরীক্ষা দিতে পারলে না, তারা তো মোটামুটি ঠিক করেই ফেলেছো যে কে কিসে অনার্স নেবে বা কে কোন স্ট্রিমে যাবে, কে কিভাবে নিজের ভবিষ্যৎকে এগোবে। সেটার জন্য নিজের বেসটাকে, হায়ার স্টাডিজের জন্য এই যে টাইমটা পাচ্ছ, যতদিন না রেজাল্ট বেরোচ্ছে বা ক্লাস শুরু হচ্ছে, নিজের বেসটাকে তোমরা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করতে পারো। ব্যাস, একদমই তাই। এবং স্যার একটা খুব ইম্পর্টেন্ট কথা বললেন, খুব গুরুত্বপূর্ণ কথা, যে এই যে তোমরা স্কুল যেতে পারছো না বা কলেজ যেতে পারছো না বা তোমরা পরীক্ষাও দিতে পারছো না, এক কথায় বলতে গেলে এক্ষেত্রে কিন্তু হাতের লেখার গতি অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকছে। তাই তোমরা বাড়িতে যতটা পারো টেস্ট পেপার দেখে হোক বা কোয়েশ্চেন ব্যাংক দেখে হোক, তোমরা কিন্তু প্র্যাকটিসটা করে যাও, তোমরা লেখার প্র্যাকটিসটা কিন্তু বাড়িয়ে যাও। না হলে কিন্তু ভবিষ্যতে গিয়ে কোনো পরীক্ষা দিতে গেলে, কোনো বড় পরীক্ষা দিতে গেলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের অসুবিধা হতে পারে। তো আমাদের সঙ্গে স্যার রয়েছেন আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস 12-এর ভূগোল বিষয় নিয়ে পড়াবেন। স্যার, আজকে কোন বিষয় নিয়ে আপনি ঠিক পড়াচ্ছেন, মানে কোন চ্যাপ্টার বা কোন জিনিসটার উপর আপনি জোর দিচ্ছেন? আজকে আমি যে টপিকটা পড়াবো, যদিও সেটা দ্বাদশ শ্রেণীর,
কিন্তু ভূগোলের ছাত্রছাত্রীরা তারা প্রত্যেকেই জানো যে নবম শ্রেণী থেকে কিন্তু এই বিষয়টা শুরু হয়। নবম শ্রেণীতে আংশিকভাবে আমরা এই বিষয়টা পড়ি, তারপরে দ্বাদশ শ্রেণীতে আরেকটু বেশি, পরবর্তীকালে যারা হায়ার স্টাডিজে জিওগ্রাফি রাখতে চাও তাদের ক্ষেত্রে অনার্স বা পাস বা মাস্টার্স সমস্ত ক্ষেত্রে এই টপিকটা থাকে, যেটা হচ্ছে ওয়েদারিং বা আবহবিকার। তাহলে আজকের আমাদের আলোচনার বিষয় ওয়েদারিং বা আবহবিকার এবং তার শ্রেণীবিভাগ এবং সেই সংক্রান্ত বিভিন্ন আলোচনার বিষয়বস্তু। স্যার, বোঝানোর আগে তোমাদের আরও একটা কথা জানিয়ে রাখা দরকার, সেটা হচ্ছে তোমাদের আজকের বিষয় সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে, যদি স্যারের কাছে কিছু জানার থাকে বা তোমরা যদি কোনো জিনিস বুঝতে না পারো স্যারের কাছে সেটা ক্লিয়ার করে নিতে পারো, তোমরা নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে ফোন করে আমাদেরকে তোমাদের প্রশ্ন জানাও, স্যার যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। স্যার, শুরু করুন। আচ্ছা, প্রথমে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আবহবিকার কাকে বলে। যে কোনো একটা জিনিস জানার পূর্বে বা যে কোনো একটা জিনিস আলোচনা করার পূর্বে সবার আগে বিষয়টি কী সেটা কিন্তু আমাদের জেনে নিতে হয়। দেখো, আবহবিকার, যার ইংরেজি প্রতিশব্দ ওয়েদারিং, তোমরা শব্দটা বিশ্লেষণ করলেই কিন্তু বেশ কিছুটা ধারণা পেয়ে যাবে যে আবহবিকারের সংজ্ঞাটা কী। আবহবিকার শব্দের মধ্যে তোমাদের পরিচিত একটা শব্দ রয়েছে, সেটা হচ্ছে আবহাওয়া। ঠিক ওয়েদারিংয়ের ক্ষেত্রেও ওয়েদার শব্দটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যেটা ওয়েদারিং শব্দের মধ্যেই অন্তর্ভুক্ত। তো আবহবিকার আর বিকার শব্দের অর্থ কি? বিকার শব্দের অর্থ হচ্ছে বিকৃত হওয়া বা রূপান্তরিত হওয়া অথবা পরিবর্তিত হওয়া। তাহলে আবহবিকার বলতে বোঝানো যায় যে আবহাওয়ার বিভিন্ন উপাদান। আবহাওয়ার কী কী উপাদান থাকতে পারে? তোমরা পড়েছো ক্লাস 10-এ যে আবহাওয়ার উপাদান হিসেবে বৃষ্টিপাত থাকতে পারে, আবহাওয়ার উপাদান হিসেবে উষ্ণতা থাকতে পারে, সূর্যালোক থাকতে পারে, এবং আবহাওয়ার উপাদান ছাড়াও নদী, সমুদ্র বা হিমবাহ এই ধরনের বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলো কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তাহলে আবহবিকারকে যদি সংজ্ঞায়িত করতে যাই বা ওয়েদারিংকে যদি ডিফাইন করতে যাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি আবহাওয়ার বিভিন্ন উপাদানের প্রভাবে যখন শিলার চরিত্রগত পরিবর্তন ঘটে অথবা শিলার ভৌত পরিবর্তন বা আকৃতিগত পরিবর্তন ঘটে। অর্থাৎ এখানে আবহাওয়ার ক্ষেত্রে কিন্তু দুটো বিষয় আসছে, একটা শিলার ভৌত পরিবর্তন বা যেখানে শুধুমাত্র বাহ্যিক পরিবর্তন হয়, এবং আরেকটা শিলার অভ্যন্তরীণ পরিবর্তন বা গঠনগত পরিবর্তন। আবহবিকারের ক্ষেত্রে তাহলে আবহাওয়ার বিভিন্ন উপাদানের প্রভাবে শিলার পরিবর্তন ঘটে পারে, সেটা বাহ্যিক ক্ষেত্রে বা ভৌত ক্ষেত্রে হতে পারে এবং অভ্যন্তরীণ ক্ষেত্রে বা রাসায়নিক ক্ষেত্রেও হতে পারে। এবার আবহবিকার শব্দটার সঙ্গে বা আবহবিকার চ্যাপ্টারটার থেকে বেশ কিছু শর্ট কোয়েশ্চেন আসে, যার মধ্যে প্রথম হতে পারে যে আবহবিকার কাকে বলে। আবহবিকারের সঙ্গে খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক থাকে, সেই শব্দটা হচ্ছে ক্ষয়ীভবন। দেখো, আবহবিকার আলোচনা করার সময় আমরা তো বললাম বা আমরা শুনলাম যে শিলা যখন বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয়প্রাপ্ত হয় তাকে বলা হয় আবহবিকার। কিন্তু আবহবিকার কিন্তু একটি স্থিতিশীল প্রক্রিয়া, যেখানে শিলা ক্ষয়প্রাপ্ত অবশ্যই হবে, কিন্তু ক্ষয়প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে মূল শিলার পাদদেশীয় অঞ্চল অথবা যেখানে মূল শিলাটা অবস্থান করছে ক্ষয়জাত অংশগুলো কিন্তু সেই মূল শিলাস্তরের নিকটবর্তী অঞ্চলেই অবস্থান করবে, এটা স্থানান্তরিত হবে না। অর্থাৎ আবহবিকার একটি স্থিতিশীল প্রক্রিয়া। যেহেতু মূল শিলা এই পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, সেই কারণে আবহবিকারের আরেকটা নাম বিচূর্ণী ভবন। তো তোমাদের যদি পরীক্ষায় বলা হয় বিচূর্ণী ভবন কাকে বলে, সেক্ষেত্রে কিন্তু আবহবিকার এবং বিচূর্ণী ভবন একই জিনিস। এবারে তোমাদের সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন আসে যে ক্ষয়ীভবন কাকে বলে। তো আবহবিকার বা বিচূর্ণী ভবন কি বললাম, যে আবহবিকার একটি স্থিতিশীল প্রক্রিয়া যেখানে মূল শিলাটা টুকরো টুকরো হয়ে সেই স্থানেই অবস্থান করছে। এবার কোনো একটা অঞ্চলে বৃষ্টি হবে, ঝড় হবে, ফলে কি হবে, যেখানে মূল শিলার টুকরোগুলো অবস্থান করছিল শিলার টুকরোগুলো কিন্তু এই বৃষ্টির জল অথবা নদীর জল অথবা সমুদ্রের স্রোত বা ঝড় যে কোনো কারণেই এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হবে। যখন মূল শিলা চূর্ণগুলো এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়ে যাচ্ছে তাকে বলা হয় ক্ষয়ীভবন। তাহলে আবহবিকার বা বিচূর্ণী ভবন একটি স্থিতিশীল প্রক্রিয়া, তার পার্সপেক্টে বলা যায় ক্ষয়ীভবন একটি গতিশীল প্রক্রিয়া। আর আবহবিকার প্রাথমিক প্রক্রিয়া, তার পরিপ্রেক্ষিতেই বিচূর্ণীকৃত শিলাসমূহ বা শিলাচূর্ণসমূহ যখন স্থান থেকে স্থানান্তরে গমন করে বা সরে যায় তাকে বলা হয়
ক্ষয়ীভবন। তোমাদের যদি প্রশ্নে পার্থক্য দেয় অনেক সময় যে আবহবিকার এবং ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য কী, তাহলে তোমরা প্রথমে সংজ্ঞাটা দেবে যে আবহাওয়ার বিভিন্ন উপাদানের প্রভাবে শিলা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানেই অবস্থান করে বা মূল শিলার নিকটবর্তী স্থানেই অবস্থান করে তাকে বলা হয় আবহবিকার। আর তার বিপরীত দিকে লিখবে যে আবহবিকারজাত শিলাচূর্ণ যখন বিভিন্ন প্রাকৃতিক প্রবাহমান শক্তির দ্বারা স্থান থেকে স্থানান্তরে সঞ্চালিত হয় বা গমন করে তাকে বলা হয় ক্ষয়ীভবন। তাহলে দ্বিতীয় পয়েন্টে আমরা বলতে পারি আবহবিকার একটি স্থিতিশীল প্রক্রিয়া আর ক্ষয়ীভবন একটি গতিশীল প্রক্রিয়া। তৃতীয় পয়েন্ট কি বলতে পারি যে আবহবিকারের ফলে কোনো একটি অঞ্চলের শিলার পরিবর্তন ঘটে, সেটা ভৌত পরিবর্তনও হতে পারে আবার রাসায়নিক পরিবর্তনও হতে পারে। আর ক্ষয়ীভবনের ক্ষেত্রে কোনো একটি অঞ্চলের শিলাস্তরের বা শিলার উচ্চতা হ্রাস পায়। ঠিক আছে, তাহলে পার্থক্যটা ক্লিয়ার হলো। এবারে দেখো তোমাদের সঙ্গে আরেকটা প্রশ্ন আছে, এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একটার সঙ্গে ক্লোজলি রিলেটেড। সেখানে তোমাদের বলা হয় যে নগ্নিভবন কাকে বলে। নগ্নিভবন কথার অর্থ হচ্ছে উন্মুক্ত হওয়া। ঠিক আছে, তো অর্থাৎ আবহবিকার প্রথমে শিলা টুকরো টুকরো হয়ে গেল আবহবিকারের দ্বারা, তারপর এলো ক্ষয়ীভবন। ক্ষয়ীভবন হওয়ার ফলে কি হলো, শিলা সেই স্থান থেকে সরে গেল। ফলে কি হলো, প্রথম যে শিলাটা ছিল বা ভূপৃষ্ঠের যে অংশটা ছিল তা সেই শিলার কাছে সেই শিলার স্তরটা কিন্তু উন্মুক্ত হয়ে গেল বা নগ্নীভূত হয়ে গেল। অর্থাৎ আবহবিকার এবং ক্ষয়ীভবন এই দুটো পদ্ধতি যখন পরস্পর সংযুক্ত হয় তখন যে সম্মিলিত পদ্ধতির সৃষ্টি হয় তাকে বলা হয় নগ্নিভবন। তাহলে আমরা আবহবিকার রিলেটেড তিনটে টপিক জানতে পারলাম। প্রথম টপিক হচ্ছে আবহবিকার বা বিচূর্ণীভবন। তাহলে 1 নাম্বার হচ্ছে আবহবিকার বা বিচূর্ণীভবন। 2 নাম্বার বিচূর্ণীভবনের পরবর্তী পর্যায়ে যেটা দ্বিতীয় স্তর সেটা হলো ক্ষয়ীভবন। এবং বিচূর্ণীভবন বা আবহবিকার এবং তার সঙ্গে ক্ষয়ীভবন এই দুটো পদ্ধতি যখন পরস্পর সংযুক্ত হওয়ার ফলে যে পদ্ধতিটা সৃষ্টি হলো সেটা হলো নগ্নিভবন। এবং এই আবহবিকার, ক্ষয়ীভবন, নগ্নিভবন এই সমস্ত পদ্ধতিগুলো যখন পরস্পর সংযুক্ত হয়ে যায় তার সঙ্গে আরও কিছু পদ্ধতি যুক্ত হয়ে সৃষ্টি হয় মৃত্তিকা বা মাটি। বুঝতে পেরেছ? এবং তোমাদের ক্লাস 12-এ মৃত্তিকা চ্যাপ্টারটার একটা সাব টপিক হচ্ছে আবহবিকার। তাহলে আমাদের জানতে হবে যে এই আবহবিকারের মাধ্যমে বিভিন্ন স্তরে স্তরে বা বিভিন্ন পর্যায় অতিক্রম করে কিভাবে মাটির দিকে আমরা এগোতে পারি বা মাটির সৃষ্টির দিকে আমরা এগোতে পারি। এবার আমাদের আবহবিকারের ক্ষেত্রে প্রথমে তো আমরা জেনে নিলাম যে আবহবিকার কাকে বলে বা বিচূর্ণীভবন, নগ্নিভবন, ক্ষয়ীভবন এই জিনিসগুলো কি। এর সঙ্গে আরেকটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পুঞ্জিত ক্ষয় বা কোনো কোনো ক্ষেত্রে বইতে লেখা থাকে পুঞ্জিত স্খলন। তাহলে কি লেখা থাকে? পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জিত স্খলন, যেটা তোমরা যখন যারা অনার্সে পড়ছো বা যারা হায়ার স্টাডিজে পড়ছো তারা কিন্তু সেটা তোমরা জানো মাস ওয়েস্টিং, MASS, মাস ওয়েস্টিং। মাস ওয়েস্টিং মানে কি? একটু আগে আমি বললাম যে বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে বা বিভিন্ন প্রাকৃতিক প্রবাহমান শক্তির প্রভাবে আবহবিকার প্রাপ্ত শিলাচূর্ণগুলো ক্ষয়ীভবনের দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হলো। এবার ধরো এই পদ্ধতিটা কোনো একটা উঁচু পাহাড়ের ওপর ঘটছে। এবার সেখানে পাহাড়ের ওপর প্রচণ্ড বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার ফলে কি হয়, যে শিলাচূর্ণগুলো সঞ্চিত ছিল সেই শিলাচূর্ণগুলো বৃষ্টির জলের সঙ্গে সঙ্গে ওপর থেকে একদম পাহাড়ের কোণায় চলে এলো। এবং আমরা জানি পৃথিবীর অভিকর্ষ শক্তি প্রত্যেকটা বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে টানে। তাহলে স্বাভাবিকভাবেই যে শিলাচূর্ণগুলো ওই পাহাড়ের ওপর একদম কোণায় চলে এসছে, পৃথিবীর অভিকর্ষ শক্তির প্রভাবে সেগুলো নিচের দিকে পতিত হবে। যখন অসংখ্য শিলাচূর্ণ বা বড় বড় পাথরের টুকরো ওপর থেকে নিচের দিকে পতিত হতে থাকে মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে, তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়েস্টিং। মাস কথার অর্থ কি? মাস কথার অর্থ হচ্ছে অনেক বা একত্রে সম্মিলিতভাবে যখন ক্ষয়প্রাপ্ত হয়ে ওপর থেকে নিচে পতিত হচ্ছে তাকে বলা হবে পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয়কে আমরা খুব চলমান একটা কথায়, খুব প্রচলিত কথায় আমরা বলি পাহাড়ে ধস নেমেছে। এই ধস যে কথাটা আমরা সাধারণ অর্থে ব্যবহার করি, আমরা ভূগোলের ভাষায় তাকেই বলি পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জিত স্খলন। ঠিক আছে, তাহলে আমরা অনেকগুলো শর্ট কোয়েশ্চেন জানতে পারলাম। প্রথমে আবহবিকার কী জিনিস বা আবহবিকার কাকে বলে, তারপর জানতে পারলাম ক্ষয়ীভবন কাকে বলে, সেই সঙ্গে জানলাম
যে আবহবিকার এবং ক্ষয়ীভবনের পার্থক্য কি, নগ্নীভবন কাকে বলে এবং পরিশেষে পুঞ্জিত ক্ষয় কাকে বলে, এই সমস্ত পদ্ধতিগুলো কিন্তু মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কার্যকরী বা গ্রহণযোগ্য হয়। এবারে দেখো যে আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলো সম্পর্কে তো আমরা জানতে পারলাম যে প্রাকৃতিক উপাদানগুলো বিভিন্ন সময় এই আবহবিকারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আমাদের জানতে হবে যে আবহবিকারের শ্রেণীবিভাগ, আবহবিকার কয় প্রকার। আবহবিকার কিন্তু মূলত 3 প্রকার বা আবহবিকারকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি? প্রথম হচ্ছে যান্ত্রিক আবহবিকার বা ফিজিক্যাল ওয়েদারিং, দ্বিতীয় হচ্ছে রাসায়নিক আবহবিকার বা কেমিক্যাল ওয়েদারিং, আর তৃতীয় হচ্ছে জৈবিক আবহবিকার, ঠিক আছে, বা বায়োলজিক্যাল ওয়েদারিং। আমরা পড়েছিলাম কিন্তু ক্লাস 11-এর শুরুতেই যে জিওগ্রাফি ইজ দ্য মাদার অফ অল সোশ্যাল সায়েন্সেস, রাদার অল সায়েন্সেস। তো দেখো আমাদের যান্ত্রিক আবহবিকারের ক্ষেত্রে ভূগোলের সঙ্গে পদার্থবিদ্যা বা ফিজিক্সের ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সেটা বুঝতে পারবো। রাসায়নিক স্বাভাবিকভাবে রসায়নের সম্পর্ক আছে ভূগোলের সঙ্গে, সেটা বুঝতে পারবো। এবং জৈবিকের ক্ষেত্রে বায়োলজি কতটা রিলেটেড জিওগ্রাফির সঙ্গে, সেটা আমরা সংক্ষিপ্ত পরিসরে বোঝার চেষ্টা করব। তো যেহেতু আমাদের হাতে সময় খুব বেশি নেই, তো প্রথমে আমরা শুরু করি জৈবিক আবহবিকার দিয়ে। জৈবিক আবহবিকারের মধ্যেই একটা শব্দ, আমাদের চেনা শব্দ রয়েছে, জীব বা জৈব। তাহলে অর্থাৎ বোঝা যাচ্ছে যে আবহবিকার পদ্ধতিটা যখন জীবকুলের মাধ্যমে সংগঠিত হচ্ছে, আবহবিকারের ক্ষেত্রে যখন জীবকুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জীবকুল মানে কি? জীবকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হলো উদ্ভিদ এবং আরেকটা হলো প্রাণী। অর্থাৎ এক্ষেত্রে উদ্ভিদ ও প্রাণীর মাধ্যমে আবহবিকার ঘটে। কিভাবে ঘটে? আমরা এই ঘটনাটা কিন্তু আমরা ভীষণভাবে পর্যবেক্ষণ করি। এখন দেখো বর্ষাকাল, চারদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, একটু খেয়াল করে দেখবে আমাদের বাড়িতে যে গাছগুলো আছে, সেই বাগানে যে গাছগুলো আছে, যেগুলো সবসময় বৃষ্টির জলের মধ্যে থাকছে, কি হচ্ছে? বৃষ্টির ফলে গাছের পাতাগুলো মাটিতে পড়ে যাচ্ছে। এবং একটু খেয়াল করে দেখবে যে পাতাটা 2 দিন বা 3 দিন আগে মাটিতে পড়লো, সেই পাতাটা কিন্তু আস্তে আস্তে মাটির সঙ্গে বিক্রিয়া করে পচে যাচ্ছে বা মাটিতে একটা সময় মিশে যাচ্ছে। আমরা ঘটনাটা খুব খেয়াল করে দেখি না, কিন্তু এটা হচ্ছে উদ্ভিদের সাহায্যে জৈবিক আবহবিকার। আমরা বুঝতে পারি না, কিন্তু যখন ওই পাতাটা পচছে বা উদ্ভিদের একটা কাণ্ড পচে যাচ্ছে, তার থেকে কিন্তু কিছু জৈব অ্যাসিড নির্গত হচ্ছে। তোমরা ক্লাস 9-10-এর ফিজিক্যাল সায়েন্সে পড়েছিলে যে ল্যাকটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, এই জৈবিক অ্যাসিডগুলো কিন্তু প্রাণীদেহে বা উদ্ভিদ দেহে থাকে। যেমন তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে। তো ধরো একটা তেঁতুল গাছ থেকে মাটিতে পড়ে গেল কোনো একটা শিলার ওপর, এবার দিনের পর দিন সেই তেঁতুলটা শিলার ওপরে পচে যাচ্ছে, বৃষ্টির জলে সংস্পর্শে আসছে, ফলে শিলার সঙ্গে কিন্তু ওই তেঁতুলের বা তেঁতুল গাছের পাতার বা কাণ্ডের একটা বিক্রিয়া ঘটছে, যেটা শিলাকে, জলের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটে বলে শিলা কিন্তু খুব ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। এই পদ্ধতিকে বলা হয় উদ্ভিদের সাহায্যে জৈবিক আবহবিকার। এবার যদি দেখো প্রাণীর সাহায্যে জৈবিক আবহবিকার কিভাবে হয়, প্রাণীর সাহায্যে জৈবিক আবহবিকার হচ্ছে, আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে কেঁচো কি করে। কেঁচোকে আমরা ছোটবেলা পড়েছিলাম কৃষক বন্ধু বলা হয়, কারণ কৃষিক্ষেত্রের যে মাটি, নিচের স্তরের মাটিকে সে ওপরের স্তরে নিয়ে আসছে। আবার পিঁপড়ের ক্ষেত্রেও একই ঘটনা দেখতে পাওয়া যায়, সে নিচের স্তরের মাটিকে ওপরের স্তরে নিয়ে আসছে। মেরু অঞ্চলে প্রেইরি কুকুর বলে এক ধরনের কুকুর দেখতে পাওয়া যায়, যারা কি করে, যারা বড় বড় পাথরের খণ্ডগুলোকে নিজের বাসস্থান নির্মাণ বা অন্য বিভিন্ন কারণের জন্য, আমাদের যেমন আমরা ইঁদুরকে দেখে অভ্যস্ত যে ইঁদুর কাগজ বা বিভিন্ন জিনিসপত্র কেটে দেয়, মেরু অঞ্চলের প্রেইরি কুকুর কিন্তু বড় বড় শিলাখণ্ডকে তার তীক্ষ্ণ দাঁতের সাহায্যে টুকরো টুকরো করে দেয়। প্রথমেই টুকরো টুকরো করে না, প্রথমে আঁচড় সৃষ্টি করে, ক্রমশ সেই আঁচড় বড় হতে হতে বা গভীর হতে হতে শিলার গায়ে বিভিন্ন খণ্ড সৃষ্টি হয়। সেটা হচ্ছে প্রাণীর সাহায্যে আবহবিকার। তাহলে জৈবিক আবহবিকারের ক্ষেত্রে কি দেখলাম, যে জীব অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী উভয়েই কিন্তু আবহবিকারের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা গ্রহণ করলো। তাহলে জৈবিক আবহবিকার ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। জৈবিক আবহবিকারের পর এবার আমরা শুরু করব যান্ত্রিক আবহবিকার, যেখানে আমরা দেখব যে ফিজিক্সের সঙ্গে কিভাবে আবহবিকারের মানে জিওগ্রাফির কিভাবে ফিজিক্সের সঙ্গে রিলেশন রয়েছে। দেখো যান্ত্রিক আবহবিকার কিন্তু বেশ কিছু পদ্ধতিতে হয়। যান্ত্রিক আবহবিকারের প্রথম পদ্ধতি হচ্ছে উষ্ণতার দ্বারা যান্ত্রিক আবহবিকার। আমরা জানি
আমরা ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে পড়েছিলাম যে যখন কোনো বস্তু বা কোনো পদার্থ যখন উষ্ণ হয় স্বাভাবিকভাবেই তার আয়তন কিন্তু প্রসারিত হয়, আবার বিপরীতভাবে যখন সে শীতল হয় তার আয়তন কিন্তু সংকুচিত হয়। এবার একটা শিলার মধ্যে বিভিন্ন ধরনের খনিজ থাকে, প্রত্যেকটা খনিজের কিন্তু আলাদা আলাদা তাপ গ্রহণ করার ক্ষমতা। কারণ আমরা বিজ্ঞানে পড়েছি লোহার যে তাপ গ্রহণ করার ক্ষমতা তামার কিন্তু ততটা তাপ গ্রহণ করার ক্ষমতা নয়। আবার তামা বা লোহার যে পরিমাণ তাপ গ্রহণ করার ক্ষমতা অ্যালুমিনিয়াম বা অন্যান্য যে সমস্ত মৌল আছে তাদের কিন্তু তাপ গ্রহণ করার ক্ষমতাটা আলাদা হয়। তো যান্ত্রিক আবহবিকারের ক্ষেত্রে উষ্ণতার মাধ্যমে যখন যান্ত্রিক আবহবিকার ঘটছে তার মাধ্যমে প্রথম পদ্ধতি হচ্ছে প্রস্তরচায়ী খণ্ডীকরণ। প্রস্তরচায়ী খণ্ডীকরণের ক্ষেত্রে কি দেখা যায়, আমরা মরু অঞ্চলে এই ঘটনাটা ভীষণভাবে দেখতে পাই। এক্ষেত্রে কিন্তু তোমাদের একটা শর্ট কোয়েশ্চেন আসে 2 নাম্বার বা 3 নাম্বারে যে মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য দেখতে পাওয়া যায় কেন। সেক্ষেত্রে তোমরা লিখতে পারো যে মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য দেখতে পাওয়ার কারণ মরু অঞ্চলে সূর্যালোক সব থেকে বেশি পড়ে এবং দিনের প্রায় অধিকাংশ সময় প্রচণ্ড সূর্যালোক পড়ে, এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, মরু অঞ্চলে যেহেতু বালির পরিমাণ বেশি বা মরুভূমি যেহেতু থাকে সেখানে কিন্তু জনসংখ্যা বা উদ্ভিদ কম হওয়ায় উন্মুক্ত প্রান্তর প্রচণ্ড পরিমাণে উত্তপ্ত হয়। আরেকটা ঘটনা, মরু অঞ্চলে দিনের বেলায় যতটা উষ্ণতা বেশি থাকে, ধরো দিনের বেলায় প্রায় 40-45, ক্ষেত্র বিশেষে 50 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি উষ্ণতা চলে যায়, কিন্তু শীতে মানে রাতে উষ্ণতা এত কমতে থাকে সূর্যাস্তের পর থেকে যে একটু বেশি রাতের দিকে যদি রাজস্থানে যাও দেখবে রাত 10টা-11টার পর কিন্তু তাদের চাদর গায়ে দিতে হয় বা ক্ষেত্র বিশেষে বেশি ঠান্ডা পড়লে কম্বল গায়ে দিতে হতে পারে। তো সেজন্য প্রস্তরচায়ী খণ্ডীকরণ সব থেকে বেশি মরু অঞ্চলেই দেখতে পাওয়া যায় বা যান্ত্রিক আবহবিকারের পদ্ধতিগুলো মরু অঞ্চলেই সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। প্রস্তরচায়ী খণ্ডীকরণের ক্ষেত্রে কি হয়, প্রস্তরচায়ী খণ্ডীকরণের ক্ষেত্রে ধরো আমাদের দুটো শিলাস্তর রয়েছে, এই একটা শিলাস্তর যেটা এ শিলাস্তর আর এর ওপরে রয়েছে বি শিলাস্তর। এবার দেখো এ শিলাস্তরটা যেহেতু ভূমির নিকটবর্তী অঞ্চলে আর বি শিলাস্তর যেহেতু ভূমি থেকে ওপরে, তাহলে বি শিলাস্তরটা কিন্তু সূর্যালোক বেশি পাবে। তাহলে সানলাইট কিন্তু সূর্যালোকের ক্ষেত্রে মানে সূর্যালোকটা কিন্তু বি শিলাস্তরে এর তুলনায় বেশি পরিমাণে পড়বে। কি হলো, সূর্যালোক যত বেশি পড়বে বি শিলাস্তর তত বেশি উত্তপ্ত হবে, উত্তপ্ত হওয়ার ফলে কি হবে, প্রসারিত হবে। রাতে আবার সূর্যালোক যখন থাকছে না বি শিলাস্তর সংকুচিত হচ্ছে, সংকুচিত হওয়ার সঙ্গে সঙ্গে তার আয়তন হ্রাস পেল। এইভাবে প্রতিদিন একবার বি শিলাস্তরের আয়তন বাড়ছে একবার কমছে। একটা সময় কিন্তু এই শিলাস্তরের মধ্যে ছোট ছোট ফাটল দেখতে পাওয়া যায়। এবার কালে দিনে এই ফাটলগুলো ক্রমশ আয়তনে বড় হয়ে যায় এবং বড় হওয়ার পর ফাটলগুলো একে অপরের সঙ্গে সংযুক্ত হতে হতে একটা সময় এই সমস্ত বি শিলাস্তরটা কিন্তু টুকরো টুকরো হয়ে যাবে। এই পদ্ধতিকে বলা হয় প্রস্তরচায়ী খণ্ডীকরণ। মানে একটা বড় প্রস্তরের চাই বা পাথরের চাই সেটা খণ্ডীকরণ, সেটা টুকরো টুকরো হয়ে গেল। এই পদ্ধতিটা মরু অঞ্চলে সবথেকে বেশি দেখতে পাওয়া যায় এবং অধিকাংশ ক্ষেত্রে গ্রানাইট শিলায় কিন্তু এই পদ্ধতিটা বেশি কার্যকর হয়। ঠিক আছে, তাহলে প্রস্তরচায়ী খণ্ডীকরণ আমাদের হয়ে গেল। দ্বিতীয় উষ্ণতার যে পদ্ধতি মানে উষ্ণতার মাধ্যমে যে দ্বিতীয় পদ্ধতি সেটা হলো আমাদের ক্ষেত্রে স্বল্পমোচন। স্বল্পমোচন কিন্তু তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট, দেখবে অল্টারনেট ইয়ারে কিন্তু প্রতি বছর মানে প্রতি অল্টারনেট ইয়ারে স্বল্পমোচন থাকে। 1 নম্বরের কোয়েশ্চেন হিসেবেও থাকতে পারে, 2 নম্বর কোয়েশ্চেন হিসেবেও থাকতে পারে। তাহলে সেকেন্ড হচ্ছে স্বল্পমোচন বা এক্সফোলিয়েশন। এক্সফোলিয়েশন স্বল্প কথার অর্থ কি, স্বল্প কথার অর্থ হচ্ছে খোসা। এবার শিলার ক্ষেত্রে তো খোসা থাকে না, কিন্তু পেঁয়াজের ক্ষেত্রে আমরা খোসা দেখতে পাই। দেখবে বাড়িতে যখন রান্না করা হয় পেঁয়াজের বাইরের খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নেওয়া হয়, তারপরে তার ভেতরের অংশগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে তবে সেটাকে টুকরো টুকরো করে কাটা হয়। বা বাঁধাকপির ক্ষেত্রেও দেখতে পাওয়া যায় যে একটা একটা স্তর খুলে নিয়ে তারপর সেটাকে রান্নার কাজে ব্যবহার করা হয়। তো একটা শিলা রইল, শিলার কিন্তু বাইরের অংশটা, শিলার মধ্যে অনেকগুলো স্তর থাকে। ধরো এই একটা স্তর রইল শিলার মধ্যে, এটা হলো এ স্তর, ভেতরে আরেকটা স্তর থাকলো বি স্তর, তার ভেতরে থাকলো সি স্তর। এবার সেই সূর্যালোক যখন পড়ছে, সানলাইটটা যখন পতিত হচ্ছে, সেটা কিন্তু সব থেকে বেশি পতিত হবে এ স্তরের ওপর। ঠিক আগের মতোই এ স্তর দিনের বেলা উত্তপ্ত হয়ে প্রসারিত হচ্ছে, রাতের বেলা এ স্তর সংকুচিত হয়ে যাচ্ছে এবং ক্রমশ
এই সংকোচন প্রসারণের ফলে একটা সময় কিন্তু এ স্তরটা ফেটে যাবে এবং সেটা পেঁয়াজের খোলা বা বাঁধাকপির খোসার মতো আলাদা হয়ে যাবে। তাহলে এই চিত্রটাই স্বল্পমোচন হওয়ার ফলে কি হয়, পরবর্তীকালে সি স্তরটা সি এর মতোই থাকলো, তার বাইরে যে বি স্তর ছিল বি স্তরটাও বি এর মতোই থেকে গেল, কিন্তু যে এ স্তরগুলো ছিল এ স্তরটা আলাদা আলাদা টুকরো হয়ে দুপাশে অবস্থান করবে। তাহলে এ স্তরটা দেখো খোসার মতো বাইরে গেল না, আলাদা হয়ে গেল। এটাকে বলা হয় স্বল্পমোচন। স্বল্প কথার অর্থ আমি আগেই বলেছিলাম খোসা। তো সেই কারণে যে এ স্তর যখন আলাদা হয়ে যায় পরবর্তীকালে থাকে বি স্তরটা বাইরে, বহুদিন উত্তপ্ত হতে হতে একটা সময় কিন্তু বি স্তরও এই স্বল্পমোচন পদ্ধতিতে সম্পূর্ণভাবে বেরিয়ে আসবে বাইরে, তখন সি স্তর বাকি থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গ্রানাইট শিলা, যেহেতু আমরা জানি যে গ্রানাইট শিলার আকৃতি হয় গোলাকার, এবং এই স্বল্পমোচনের ক্ষেত্রে পেঁয়াজ বা বাঁধাকপি যেটার ক্ষেত্রেই আমরা আলোচনা করি না কেন সেটা গোলাকার হয় এবং গ্রানাইট শিলাও গোলাকার হয়, সেজন্য কিন্তু স্বল্পমোচনটা সব থেকে বেশি পরিমাণে গ্রানাইট শিলা গঠিত অঞ্চলে দেখতে পাওয়া যায়। অর্থাৎ মরু অঞ্চলে যেখানে গ্রানাইট শিলা থাকবে সেখানে স্বল্পমোচনটা বেশি ঘটবে। ঠিক আছে, নেক্সট যে টপিকটা স্বল্পমোচন বা এক্সফোলিয়েশনের পর, সেটা হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ। ক্ষুদ্রকণা বিসরণে যারা রাজস্থানের মরু অঞ্চলে বা ওই দিকটায় ঘুরতে গেছো তাদের প্রত্যেকেরই কম বেশি এই অভিজ্ঞতাটা আছে যে সন্ধ্যার পরে হঠাৎ করে মনে হয় যেন বন্দুকের গুলি ছুটছে, বন্দুক থেকে কেউ গুলি চালাচ্ছে। এটা কিন্তু যে রাজস্থানে গেছো সন্ধ্যের পর ভীষণ কমন ঘটনা। প্রথম প্রথম গিয়ে ভয় পেয়েছো, কিন্তু দুই একদিন থাকার পরে কিন্তু সেই ভয়টা ছিল না, আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম। এক্ষেত্রে কি হয়, ক্ষুদ্রকণা বিসরণের ক্ষেত্রে ধরো একটা শিলা রইল, এবার শিলার মধ্যে তো বিভিন্ন খনিজ থাকে, ধরো এ খনিজ, বি খনিজ, সি খনিজ, সমস্ত খনিজগুলো থাকে। এবার এ খনিজের তাপ গ্রহণ করার ক্ষমতা যতটা, বি খনিজের তাপ গ্রহণ করার ক্ষমতা ততটা নয়, সি খনিজের তাপ গ্রহণ করার ক্ষমতা আলাদা। অর্থাৎ বিষম উষ্ণতায়, আলাদা আলাদা উষ্ণতায় কিন্তু খনিজদের তাপ গ্রহণে প্রসারণ মাত্রা এবং সংকোচন মাত্রা ভিন্ন প্রকৃতির হয়। তো সেক্ষেত্রে ধরো একটাই শিলা, শিলার মধ্যে এ খনিজটা বেশি উত্তপ্ত হচ্ছে, বি খনিজটা কম উত্তপ্ত হচ্ছে এবং সি খনিজ তার থেকেও কম উত্তপ্ত হচ্ছে। ফলে শিলার মধ্যে থাকা এ খনিজটা সব থেকে বেশি পরিমাণে প্রসারিত হবে, যেটা ছোট এ ছিল সেটা বড় এ হয়ে যাবে, বিটা বড় হবে তবে অল্প, সি যেমন ছিল সে তেমনই থাকবে। এবার একটাই শিলা, তার মধ্যে খনিজগুলো আলাদা আলাদা, কোনোটা বেশি প্রসারিত হচ্ছে কোনোটা কম প্রসারিত হচ্ছে। ফলে কি হয়, এই সংকোচন প্রসারণ চলতে চলতে যখন উষ্ণতাটা হ্রাস পেতে থাকে সেই সময় প্রচণ্ড শব্দ করে এই সমস্ত শিলাটা কিন্তু বিস্ফোরণ ঘটে। এই শিলার বিস্ফোরণটাকেই বলা হয় ক্ষুদ্র কণা বিসরণ। কারণ শিলার মধ্যে যে ছোট ছোট কণাগুলো থাকে বা যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো থাকে, যেটাকে আমরা এ বি সি দিয়ে বোঝাচ্ছি, সেই কণাগুলো কিন্তু বিস্ফোরণ ঘটে, সেই জন্য ওই বন্দুকের গুলির মতো আওয়াজ শুনতে পাওয়া যায়। তাহলে এটা হলো আমাদের ক্ষুদ্র কণা বিসরণ। এছাড়াও অন্যান্য যে পদ্ধতি রয়েছে তার মধ্যে রয়েছে লবণ কেলাস গঠন এবং তুষার কেলাস গঠন। তুষার কেলাস গঠনের ক্ষেত্রে তুষার কেলাস গঠনটাও মরু অঞ্চলে খুবই কম পরিমাণে দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই এটা উচ্চ পার্বত্য অঞ্চলে। কিভাবে হয়, উচ্চ পার্বত্য অঞ্চলে আমরা জানি যে যত উষ্ণতা বাড়তে থাকে অনেক সময় উষ্ণতা যত কমতে থাকে তত একটা সময় বা রাতের পর উষ্ণতা কিন্তু হিমাঙ্কের নিচে নেমে যায়। আর হিমাঙ্কের নিচে যে মুহূর্তে উষ্ণতা নেমে যাবে বা 0 ডিগ্রি থেকে যখন মাইনাসে উষ্ণতা রান করবে তখন কিন্তু জল জমে বরফে পরিণত হয়ে যায়। এবং আমরা আরেকটা জিনিসও পড়েছিলাম ক্লাস 10-এ বিজ্ঞানে বা ভৌত বিজ্ঞানে, জল যখন আয়তনে বেড়ে যায়, জল যখন বরফে পরিণত হয় সেটা কিন্তু আয়তনে বেড়ে যায়, পড়েছিলাম আমরা। এবার দেখো, ধরো একটা শিলাস্তর, এই শিলাস্তরের মধ্যে ফাটল রয়েছে, ঠিক আছে, এটা একটা শিলাস্তর। এই শিলাস্তরের ফাটলের মধ্যে জল জমছে। এই জলটা যখন দিনের বেলা জমলো সেটা তো জল থাকলো, কিন্তু রাতে যখনই উষ্ণতা কমে যেতে থাকে তখন এই জলটা কিন্তু বরফে পরিণত হবে, এবং যখনই জল বরফে পরিণত হবে সঙ্গে সঙ্গে জলের আয়তন কিন্তু বাড়তে থাকবে। এই জলটা বরফে পরিণত হয়ে গেল, স্বাভাবিকভাবেই তার আয়তন বাড়বে, এবং আয়তন বাড়লে সে এই পার্শ্ববর্তী দেয়ালগুলোতে প্রচণ্ডভাবে চাপের সৃষ্টি করবে।
ফলে কি হবে, দিনের পর দিন জল বরফে পরিণত হচ্ছে এবং শিলা মধ্যস্থ দেওয়ালে চাপ সৃষ্টি করছে। একটা সময় কি হবে, একটা সময় দেখতে পাওয়া যাবে যে প্রথমে যে সংকীর্ণ অংশটা ছিল সেই সংকীর্ণ অংশটার পরিবর্তে শিলা এরকম বড় ফাটলের রূপ নিয়েছে। প্রথমে তো ধরো সংকীর্ণ একটা ফাটল ছিল, সেখান থেকে জল জমে বরফে পরিণত হয়ে এই পুরো অংশটা, এই সম্পূর্ণ অংশটা কিন্তু আলাদা হয়ে গেছে। এই যে আলাদা হয়ে যাওয়া অংশ, সেই অংশটা স্থানচ্যুত হয়ে এরকম ওই মূল শিলার পাদদেশীয় অঞ্চলে অবস্থান করে। তাহলে এখানটায় কি থাকলো, এখানটায় অবস্থান করছে তুষার কেলাস। তুষার কেলাসের ফলে এখানে আবহবিকার ঘটলো। আবহবিকার ঘটার ফলে এই যে অংশগুলো, যেগুলো ছোট ছোট টুকরোতে পরিণত হলো, সেগুলো যদি ত্রিকোণাকার ভূমিরূপ গঠন করে তাকে বলা হয় স্ক্রি বা ট্যালাস। কি বলা হয়? স্ক্রি বা ট্যালাস। এবং এই স্ক্রি বা ট্যালাস যখন মূল শিলার সামনে অজস্র পরিমাণে জমে একটা নতুন ভূমিরূপ সৃষ্টি করে তাকে কিন্তু পাথুরে ভূমিরূপও বলা হয়, আবার ব্লকস ফ্লেডও বলা হয় তাকে। ঠিক আছে, তাহলে তুষার কেলাস গঠনটা আমরা জানতে পারলাম। পরবর্তী যেটা, তাহলে তোমাদেরকে কিন্তু প্রশ্ন দিতে পারে যে তুষার কেলাস গঠন কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু শুধু মরু অঞ্চল বললে হবে না, সেক্ষেত্রে আমাদের বলতে হবে উচ্চ অক্ষাংশীয় পার্বত্য অঞ্চল, যেখানে বেশিরভাগ সময় উষ্ণতা হ্রাস পেয়ে জল বরফে পরিণত হয়ে যায়। ঠিক আছে স্যার, একটু থামাবো আপনাকে। বন্ধুরা, তোমাদের কিন্তু জানিয়ে রাখি, স্যার কিন্তু বোঝানোর সঙ্গে সঙ্গে তোমাদেরকে এই বিষয় থেকে বা এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেটাও কিন্তু বলে দিচ্ছেন। তো তোমরা অবশ্যই কিন্তু স্যারের বোঝানো কথাগুলো থেকে যে যে প্রশ্নগুলো স্যার উল্লেখ করে দিচ্ছেন সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা খাতায় বা ডায়েরিতে লিখে রাখতে পারো, যেগুলো ভবিষ্যতে তোমরা পরীক্ষা দিতে গিয়ে তোমাদের কাজে লাগতে পারে বা পরীক্ষার প্রস্তুতি হিসেবে তোমাদের কিন্তু কাজে লাগতে পারে। শর্ট কোয়েশ্চেন যেগুলো স্যার বলছেন সেগুলো কিন্তু মন দিয়ে শোনো, সেগুলো তোমরা 1 নম্বর বা 2 নম্বরের কোয়েশ্চেন হিসেবে তোমরা পেয়ে যাবে। স্যার, আচ্ছা, এবারে আমাদের যেটা পরবর্তী যেটা এই শিলাক্ষেত্রে বা আবহবিকারের পদ্ধতি, সেটা হচ্ছে লবণ কেলাস গঠন। এই লবণ কেলাসটা কিন্তু মরু অঞ্চলে ভীষণভাবে দেখতে পাওয়া যায় বা মরু অঞ্চলে ভীষণ অ্যাভেলেবেল। আমরা জানি লবণ কিন্তু এক ধরনের ক্ষার। তুমি যদি বহুদিন ধরে একটা পাত্রে লবণ রাখতে থাকো, একটা সময় সেই পাত্রের যে দেওয়ালটা, সেই দেওয়ালটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। কারণ আমরা সাধারণ বাংলায় শুনি, বাড়িতে মা ঠাকুমা বা যারা রান্না করেন তারা বলেন যে লবণে বা নুনে জায়গাটা খেয়ে নিয়েছে। অর্থাৎ লবণ যদি বহুদিন ধরে কোনো একটা জায়গায় সঞ্চিত হতে থাকে, সেক্ষেত্রে লবণ সেই জায়গাটাকে ক্ষয় করতে থাকে। সে কারণেই লবণ কেলাসের মাধ্যমে কি হয়, ধরো ঠিক আগে যেরকমভাবে যে একটা শিলার মধ্যে জল জমছে, শিলার এই সংকীর্ণ, এটা কিন্তু অবশ্যই মরু অঞ্চলের ক্ষেত্রেই দেখতে পাওয়া যাবে। এই শিলার মধ্যে জল জমলো। এবার মরু অঞ্চলে শিলার মধ্যে যখন জল জমবে, খুব স্বাভাবিকভাবেই আমরা জানি জলের মধ্যে খনিজ লবণ দ্রবীভূত থাকে। শিলার মধ্যে যখন জল জমলো, পরবর্তী দিন সকাল হলো, সূর্যের উত্তাপ সেই জলের মধ্যে পতিত হলো। সূর্যালোক পতিত হওয়ার সঙ্গে সঙ্গেই জলটা কিন্তু বাষ্পীভূত হয়ে বা ইভ্যাপোরেশন পদ্ধতির মাধ্যমে ওপরে উঠে যাবে। কিন্তু জলের মধ্যে যে লবণটা থাকে, সেই লবণটা কিন্তু সেই পদ্ধতিতে ওপরে উঠতে পারবে না। তখন কি হবে, লবণটা সেই শিলার গায়ে যে ফাটলটা ছিল, সেই ফাটলের গায়েই কিন্তু জলটা বাষ্পীভূত হয়ে গেল, কিন্তু লবণটা কিন্তু ফাটলের গায়ে ক্রমশ জমাট বাঁধতে থাকলো। এভাবে বছরের পর বছর যখন এই শিলাগাত্রের মধ্যে লবণ জমাট বাঁধতে থাকবে, নুন তার স্বাভাবিক প্রকৃতি অনুসারে বা তার স্বাভাবিক ভৌত ধর্ম অনুসারে সেই শিলাটাকে ক্ষয় করে ফেলবে। তাহলে প্রথমে যে ফাটলটা এতটুকু ছিল, লবণ সেটাকে ক্ষয় করতে করতে ক্রমশ প্রশস্ত করে ফেলবে। এই যে টুকরোটা, এই এন্টায়ার টুকরোটা বা এই সমগ্র খণ্ডটা আলাদা হয়ে তখন নিচে অবস্থান করবে। দেখো, লবণের মাধ্যমে জিনিসটা ঘটলো এবং এখান থেকে একটা আলাদা কেলাস এখানে এসে পতিত হলো। তাহলে এই পদ্ধতিকে বলা হয় লবণ কেলাস গঠন, যেটা শুধুমাত্র কিন্তু মরু অঞ্চলেই দেখতে পাওয়া যায়। এবারে তোমাদের একটা প্রশ্ন আসে, যেটা তোমরাও দেখেছো, ক্লাস 9-এও দেখেছো বা যারা ক্লাস 12-এ পড়ছো তাদেরও হয়তো আলোচনা হয়েছে বারবার, যে যান্ত্রিক এবং রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য কী। এই যে পদ্ধতিগুলো আমরা আলোচনা করলাম, এছাড়াও জলের মাধ্যমে যান্ত্রিক ক্রিয়ায় ঘটতে পারে, কলিকরণ পদ্ধতিতে ঘটতে পারে, সেগুলো তোমরা প্রত্যেকের বইতে খুব সুন্দর করে লেখা আছে। স্বল্প সময় পরিসরে এত আলোচনা করা সম্ভব হচ্ছে না।
রাসায়নিক এবং যান্ত্রিক আবহবিকারের পার্থক্যের ক্ষেত্রে প্রথমে তোমরা যান্ত্রিক এবং রাসায়নিক আবহবিকারের পার্থক্যে প্রথমে দুটো আবহবিকারের সংজ্ঞা দিতে পারো। সংজ্ঞা দেওয়ার পরবর্তীকালে তোমরা লিখতে পারো যে যান্ত্রিক আবহবিকারে শিলার ভৌত পরিবর্তন বা বাহ্যিক পরিবর্তন ঘটে, আর রাসায়নিক আবহবিকারের ক্ষেত্রে শিলার গঠনগত পরিবর্তন বা চরিত্রগত পরিবর্তন ঘটে। এটা প্রথম পয়েন্ট গেল, বা এটা দ্বিতীয় পয়েন্ট গেল। তৃতীয় পয়েন্টের ক্ষেত্রে বলতে পারো যান্ত্রিক আবহবিকার মূল শিলাকে কেবলমাত্র টুকরো টুকরো করে, তার অন্য কোনো রকম পরিবর্তন ঘটে না। কিন্তু রাসায়নিক আবহবিকারের ক্ষেত্রে মূল শিলার গঠন ব্যাপকভাবে ব্যাহত হয় এবং সেই সঙ্গে মূল শিলার ক্ষেত্রবিশেষে চরিত্রগত পরিবর্তনও ঘটে থাকে। তাহলে যান্ত্রিক এবং রাসায়নিক আবহবিকার, এবার তার পদ্ধতি দিতে পারো যে যান্ত্রিক আবহবিকারের ক্ষেত্রে পদ্ধতি হচ্ছে লবণ কেলাস গঠন বা প্রস্তর চাই খণ্ডীকরণ বা তুষার কেলাস গঠন, আর রাসায়নিক আবহবিকারের ক্ষেত্রে তোমরা বলতে পারো অঙ্গার যোজন, আর্দ্র বিশ্লেষণ, এই পদ্ধতিগুলো কার্যকরী। তাহলে এভাবে কিন্তু যান্ত্রিক এবং রাসায়নিক আবহবিকারের পার্থক্যটাও তোমাদের তৈরি করে রাখতে হবে। এবার আমরা আলোচনায় ফিরে আসি যে লবণ কেলাস গঠনের পর আরেকটা হচ্ছে যেটা যান্ত্রিক আবহবিকারের শেষ পয়েন্ট, সেটা হচ্ছে চাপ হ্রাসের ফলে আবহবিকার বা চাপ হ্রাসের ফলে বিচূর্ণী ভবন। কি হচ্ছে, ধরো আমরা বাড়িতে অনেক সময় দেখি যে পরপর তুমি তোমার আলমারিতে অনেকগুলো জামা রাখলে, প্রায় গোটা 10 জামা একটার ওপর একটা রাখলে, সব থেকে চাপে থাকবে কিন্তু যে জামাটাকে প্রথম আলমারিতে রাখা হয়েছিল সবার নিচে। এবার একদিন তুমি সবকটা জামা, ওপরের 9টা জামা তুমি একটা একটা করে সরিয়ে নিলে, শেষের যেই জামাটা দেখবে অনেক সময় কিন্তু সেই জামাটা ওপরের জামাগুলোর চাপে হয় কুঁকড়ে যায়, না হলে সেই জামার যে প্রাথমিক গঠন ছিল একদম সুন্দর করে আয়রন করা যে জামাটা ছিল, ইস্ত্রি করা, সেটা কিন্তু তার পূর্বের গঠনে থাকে না। ঠিক একইভাবে অনেকগুলো শিলা রইল, ধরো এ স্তর, বি স্তর, সি স্তর, অনেকগুলো শিলা পরপর রইল। এটা এর ওপরে একটা থাকলো বি, তার ওপরে একটা থাকলো সি, তার ওপর একটা থাকলো ডি। সব থেকে চাপে থাকছে কিন্তু এই এ শিলাস্তর। একটা সময়ের পর ডি শিলাস্তরটা চলে গেল, মানে ক্ষয় পেয়ে অন্যত্র চলে গেল। সি শিলাস্তরটাও ওই আবহবিকার এবং বিচূর্ণী ভবন, তারপরে ক্ষয়ভবনের মাধ্যমে স্থানান্তরিত হলো। বি স্তরটাও স্থানান্তরিত হয়ে গেল। পড়ে থাকবে শুধুমাত্র এ স্তর। এই এ স্তর দেখবে আমাদের ক্ষেত্রে ট্রেনে হয় না, প্রচণ্ড ভিড়ে আমরা উঠেছি, চারপাশে যাত্রীরা দাঁড়িয়ে আছেন, যখন যাত্রীরা একটা স্টেশনে নেমে গেলেন তখন আমরা যেভাবে কুঁকড়ে থাকি আমরা তখন সোজা হয়ে দাঁড়াতে পারি। তা এই এ স্তরটা এতদিন বি, সি, ডি এদের চাপে কুঁকড়ে ছিল বা সংকুচিত হয়েছিল। এখন এরা সরে যাওয়ার ফলে এ কিন্তু আবার প্রসারিত হলো। যে মুহূর্তে এ প্রসারিত হবে এর গায়ে কিন্তু আস্তে আস্তে ফাটল দেখা দেবে। এই ফাটলগুলো ক্রমশ বড় হয়ে গিয়ে শিলাটা টুকরো টুকরো হয়ে যাবে। এটা হচ্ছে চাপ হ্রাসের ফলে আবহবিকার। তাহলে যান্ত্রিক আবহবিকারের যদি পদ্ধতি বলা হয়, যান্ত্রিক আবহবিকারের মধ্যে আমাদের প্রথম হচ্ছে প্রস্তরচায়ী খণ্ডীকরণ, দ্বিতীয় হচ্ছে স্বল্পমোচন, তৃতীয় ক্ষুদ্রকণা বিসরণ, চতুর্থ চাপ হ্রাসের ফলে আবহবিকার, এছাড়াও আছে লবণ কেলাস গঠন এবং তুষার কেলাস গঠন। এবারে আমরা যে পার্টটায় আসব সেটা হচ্ছে রাসায়নিক আবহবিকার। রাসায়নিক আবহবিকারের তোমাদের পরীক্ষায় দেয় যে রাসায়নিক আবহবিকার কাকে বলে, এর যে কোনো 2টি পদ্ধতি সম্পর্কে বা 3টি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, এরকমভাবে তোমাদেরকে বলে দিতে পারে যে তোমার পছন্দ মতো তুমি আলোচনা করো, অথবা পরীক্ষাতেই বলে দিতে পারে যে কোনো 2 বা 3টে পদ্ধতি, এগুলো সম্পর্কে লেখো। এটা কিন্তু 5 নম্বরে কোশ্চেনে আসে যে রাসায়নিক আবহবিকার কি। ঠিক আছে, তাহলে রাসায়নিক আবহবিকারের ক্ষেত্রে অনেকগুলো পদ্ধতি আছে। রাসায়নিক আবহবিকারের প্রথম পদ্ধতি হচ্ছে কার্বনেশন বা অঙ্গার যোজন। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কার্বনেশন বা অঙ্গার যোজন। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস। বা আর্দ্র বিশ্লেষণ। তৃতীয় পদ্ধতি হচ্ছে জারণ বা অক্সিডেশন। এটা আমাদের ভীষণ পরিচিত, অক্সিডেশন বা জারণ। আর চতুর্থ পদ্ধতি হচ্ছে হাইড্রেশন বা জল যোজন। তোমরা কিন্তু হাইড্রোলিসিস আর হাইড্রেশনের মধ্যে পরীক্ষার খাতা দেখতে গিয়ে বারবার আমাদের এই সমস্যায় পড়তে হয়। হাইড্রেশন বা
জল যোজন, আর হাইড্রোলাইসিস মানে কিন্তু আর্দ্র বিশ্লেষণ, দুটোকে কিন্তু এক করে ফেলো না, বারবার এই ভুলটা দেখতে পাওয়া যায়। এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে কার্বনেশন। তার আগেই আমরা একটু আগে আলোচনা করে নিয়েছিলাম রাসায়নিক আবহবিকার কি। রাসায়নিক আবহবিকার হচ্ছে যখন আবহাওয়ার বিভিন্ন উপাদানের প্রভাবে শিলার মধ্যে যে সমস্ত খনিজগুলো থাকে সেগুলোর চরিত্রগত পরিবর্তন ঘটে বা সেগুলোর গঠনগত পরিবর্তন ঘটে। এখানে কিন্তু শুধুমাত্র ভৌত পরিবর্তন ঘটছে না, চরিত্রগত বা গঠনগত পরিবর্তন ঘটছে। দেখো কার্বনেশনের ক্ষেত্রে কি হবে, কার্বনেশনের মধ্যেই আমরা কার্বন শব্দটা বা অঙ্গার শব্দটাকে কিন্তু পাচ্ছি, ঠিক আছে। তো কার্বনেশন অর্থাৎ হচ্ছে যে বায়ুমণ্ডলে যে কার্বন থাকে, কার্বন ডাইঅক্সাইড রূপে বায়ুমণ্ডলে যে কার্বন থাকে সেটা যখন জলের সঙ্গে সংযুক্ত হয় তাহলে কি হয়, জলের সঙ্গে H2O বা জল, তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড সংযুক্ত হলো, সেটা তৈরি করে H2। এখানে দেখো H এর সঙ্গে 2 ছিল, H2 বসে গেল, C এখানে একটাই ছিল, C বসে গেল, এখানে O ছিল দুটো, এখানে O ছিল একটা, তাহলে 2 আর 1 হয়ে গেল 3। তাহলে H2O মানে জল আর CO2 কার্বন ডাইঅক্সাইড দুটো মিলে তৈরি হলো H2CO3 বা কার্বনিক অ্যাসিড। এবার এই কার্বনিক অ্যাসিড যদি ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথরের সঙ্গে বিক্রিয়া করে, কার্বনিক অ্যাসিড কার সাথে বিক্রিয়া করবে, ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর, তার সঙ্গে H2CO3 যখন বিক্রিয়া করছে বা কার্বনিক অ্যাসিড যখন বিক্রিয়া করছে সেটা তৈরি করছে Ca। দেখো এখানে Ca আছে, এখানে H এর সঙ্গে 2 আছে, এখানে একটা CO3 আছে, এখানে একটা CO3 আছে, তাহলে Ca থাকলো, CO3 দুটো আছে, Hও দুটো আছে, তাহলে আমরা লিখতে পারি CaHCO3 হোল 2, যেটা ক্যালসিয়াম কার্বনেট, সেটা জলের এই কার্বনিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করলো ক্যালসিয়াম বাইকার্বনেট, ঠিক আছে। তাহলে CaCO3 মানে ক্যালসিয়াম কার্বনেট আর CaHCO3 হোল 2 হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট। এটা কার্বনেট হলো, এটা বাইকার্বনেটে পরিণত হলো, কিন্তু এটা হচ্ছে তোমাদের অঙ্গার যোজন বা কার্বনেশন, ঠিক আছে। ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়, এই একটা উদাহরণ দেওয়াই যথেষ্ট। এবং অবশ্যই কিন্তু যদি 5-এর মধ্যে 5 পেতে চাও রাসায়নিক বিক্রিয়া তোমাদের দেখাতেই হবে। নেক্সট যেটা টপিক সেটা হচ্ছে আমাদের, যেটা একটু আগে বলছিলাম যে তোমাদের ভীষণভাবে সমস্যা হয় যে তোমরা লেখো হাইড্রোলিসিস বা হাইড্রেশন, দুটোর মধ্যে তোমরা ভীষণভাবে গুলিয়ে ফেলো। দেখো হাইড্রোলিসিস বা আর্দ্র বিশ্লেষণ, হাইড্রো কথার অর্থ হচ্ছে জল, আর আমরা বলি অ্যানালিসিস, অ্যানালিসিস মানে বিশ্লেষণ করা। তো আর্দ্র বিশ্লেষণ শব্দটার অর্থ হচ্ছে জলকে বিশ্লেষণ করতে হবে। আমরা জানি যে জলের চিহ্ন হচ্ছে বা জলের সংকেত হচ্ছে H2O। H2O-কে যদি বিশ্লেষণ করা হয় তার মধ্যে থাকে H+ বা হাইড্রোজেন আয়ন এবং OH- হাইড্রক্সিল আয়ন। এই H2O-কে বিশ্লেষণ করে যে হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়ন পাওয়া যায় সেটা যখন অর্থোক্লেজ ফেলসপারের সঙ্গে বিক্রিয়া করে তার চিহ্ন কি, সেটা হচ্ছে অর্থোকেজ ফেলসপারে বা H2O যদি থাকে H2O-কে আমরা লিখতে পারি তাহলে HOH, ঠিক আছে। এ যখন বিক্রিয়া করছে KAlSi3O8, এটা হচ্ছে অর্থোক্লেজ ফেলসপার, অর্থোক্লেজ ফেলসপার। তোমরা জানো যে এটা হচ্ছে এক ধরনের ফেলসপার, এটা হচ্ছে এক ধরনের খনিজ। অর্থোক্লেজ ফেলসপারের সঙ্গে যখন HOH বিক্রিয়া করছে তখন খুব মজার একটা ঘটনা ঘটে, এটা প্রতিস্থাপন বিক্রিয়া। এই Hটা চলে যায় K-এর জায়গায় এবং এই K-টা চলে আসে এই H-এর জায়গায়। কি হয় তাহলে, HAlSi3O8 প্লাস KOH, এটাকে বলা হয় অ্যালুমিনোসিলিসিক অ্যাসিড, এটাকে বলে অ্যালুমিনোসিলিসিক অ্যাসিড। আর KOH হচ্ছে, K মানে আমরা জানি
যে পটাশিয়াম, যাকে ক্যালিয়াম বলা হয়, এটা অ্যালুমিনোসিলিসিক অ্যাসিড, আর কে ও এইচ হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। স্যারকে একটু থামাবো, আমাদের হাতে কিন্তু সময় বড্ড কম। স্যার যদি একটু সংক্ষিপ্ত আকারে আপনি যদি জিনিসটা বুঝিয়ে দিতে পারেন তো খুব ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। তো এটা গেল আমাদের হাইড্রোলিসিস বা আর্দ্র বিশ্লেষণ। তৃতীয় যে পদ্ধতিটা আমাদের রয়েছে সেটা হচ্ছে জল যোজন বা হাইড্রেশন, যেটাকে বলা হচ্ছে। হাইড্রেশন বা জল যোজনের ক্ষেত্রে কোনো খনিজের সঙ্গে জল যুক্ত হলে সেটাকেই হাইড্রেশন বলা হবে। এই হাইড্রেশন পদ্ধতিতে কি হয়, CaSO4 বা ক্যালসিয়াম সালফেট যেটাকে বলা হবে, এটা কিন্তু অ্যানহাইড্রাইড হতে হবে। এই ক্যালসিয়াম সালফেটের সঙ্গে যখন জল যুক্ত হবে সেটা কিন্তু CaSO4 2H2O। এটার কোনো রকম বিক্রিয়া নেই, ঠিক ক্যালসিয়াম সালফেট আর জল দুটো পরস্পর সংযুক্ত হয়ে জিপসাম তৈরি করবে। এই জিপসাম থেকে সিমেন্ট পাওয়া যায়। একদমই তাই। এবং আমাদের হাতে কিন্তু আর একদমই সময় নেই। স্যার তোমাদের যেটুকু বোঝালেন সেটুকু তোমরা কিন্তু খুব ভালোভাবে আশা করি বুঝতে পেরেছো। এবং স্যার যথেষ্ট ভালোভাবে বোঝানোর চেষ্টা করলেন তোমাদের, তার সঙ্গে কিছু শর্ট কোয়েশ্চেনও তোমাদের বলে দিলেন যেগুলো তোমাদের কিন্তু পরীক্ষার সময় কাজে লাগতে পারে। তো আজকের মতো কিন্তু আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং ভবিষ্যতে আসার জন্য আমন্ত্রণ রইল স্যারের কাছে। তোমাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আজকের মতো আমাদের যেতে হবে, বিদায় নিতে হবে। নমস্কার। নমস্কার।